1897 কটক শহর জন্ম নিল একটা বাঙালি। এখানেই প্রথম কনফ্লিক্ট। সুভাষ শুধু পাস করেছিলেন তা না, তিনি যোগ দিলেন কংগ্রেস। তিনি বুঝেছিলেন ব্রিটিশরা এখন দুর্বল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ এইটাই সুযোগ। তিনি প্রথম বলেন, স্বাধীনতা চাইলে নিজেদের প্রস্তুত হতে হবে যুদ্ধের জন্যেও। চুপচাপ একটা রাতে নেতাজি বেরিয়ে যান ছদ্মবেশে, ভুয়ো নাম নিয়ে। কলকাতা থেকে পেশোয়ার, পেশোয়ার থেকে কাবুল। তিনি চেয়েছিলেন একটা আলাদা ভারত, আজাদ হিন্দ সরকার, নিজস্ব সেনা। পুরো ব্রিটিশ সাম্রাজ্যের চোখে ধুলো দিয়ে পালাতে পারে। সে কি এত সহজে একটা বিমান দুর্ঘটনায় মারা যেতে পারে? একজন এত বড় নেতার মৃত্যু এত কম প্রমাণে কিভাবে মেনে নেওয়া যায়? পরিবার কখনো পুরোপুরি মানেইনি। উত্তর ভারতে একটা সন্ন্যাসী, নাম গুমনামি বাবা, আর নেতাজির মতোই নাকি আচার আচরণ। কোনো চূড়ান্ত প্রমাণ নেই। নেতাজির এই মৃত্যু রহস্য শুধু ইতিহাসেরই প্রশ্ন নয়, এটা গোটা ভারতের একটা প্রশ্ন। যেই নামটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যে মানুষটা ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথটা বেছে নিয়েছিলেন, তার জীবনটা আজ সব থেকে বড় প্রশ্ন। কেন? নেতাজিকে বুঝতে গেলে তার শৈশব বাদ দিলে চলবে না, কারণ বিদ্রোহ হঠাৎ জন্মায়। সুভাষ বড় হয়েছিলেন কড়া শৃঙ্খলার মধ্যে দিয়ে। 1897 কটক শহর জন্ম নিল একটা বাঙালি শিশু, যার বাড়িতে ছিল কড়া শাসন আর বাইরের দুনিয়ায় ছিল অন্যদের শাসন। তার বাবা ছিলেন জানকীনাথ বসু, ব্রিটিশ আদালতের নামকরা এক উকিল। এখানেই প্রথম কনফ্লিক্ট। বাবা ব্রিটিশ সিস্টেমের ভেতরে আর দেশ ব্রিটিশ সিস্টেমের নিচে। আইন যদি ন্যায় নাই দেয়, সে আইন মেনে নেওয়ার কি মানে? তিনি ছোটবেলা থেকেই বিবেকানন্দ পড়তেন। সেখান থেকে তিনি শিখেছেন যে দুর্বল হওয়া মানে পাপ। এই কথাটা নেতাজি কখনো ভুলতে পারেননি। ICS পাস করা তখনকার দিনে আকাশ ছোঁয়া ব্যাপার। সুভাষ শুধু পাস করেছিলেন তা না, তিনি ছিলেন টপ র্যাঙ্ক হোল্ডার। কিন্তু এখানে একটা তথ্য যেটা খুব কম মানুষই জানেন। ICS ট্রেনিং চলাকালীন নেতাজি একটা গভীর ডিপ্রেশনের ভেতরে ছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন এই চাকরি মানে আমার মেধা ব্যবহার হবে আমারই দেশের বিরুদ্ধে। তাই তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তখন তিনি তার মাকে একটা চিঠি লেখেন, আমি আর এই পরাধীন জীবন বাঁচতে পারছি না। এরপর 1921 সালে নেতাজি এলেন রাজনীতিতে। তিনি যোগ দিলেন কংগ্রেস, সবার চেয়ে একটা আলাদা মানসিকতা নিয়ে। ক্ষমতার জন্য না, গতি আনার জন্য। তিনি বুঝেছিলেন ব্রিটিশরা এখন দুর্বল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ এইটাই সুযোগ। তাই দেরি মানেই পরাজয়। 1938 ও 1939-এ সুভাষ নির্বাচিত হলেন কংগ্রেসের সভাপতি হিসেবে। 1938 হরিপুরা কংগ্রেস। এই সময় তিনি প্রথম বলেন, স্বাধীনতা চাইলে নিজেদের প্রস্তুত হতে হবে যুদ্ধের জন্যেও। এই বক্তব্যটাই অনেককে তখন অস্বস্তিতে ফেলে দেয়, কারণ সবাই বিপ্লব চায়, বিপ্লবের দাম দিতে কেউ চায় না। গান্ধীজি বলতেন অহিংসা, আর সুভাষ বলতেন ব্রিটিশরা শক্তি ছাড়া যাবে না। এই সময় গান্ধীপন্থীদের সাথে সংঘর্ষ চরমে ওঠে। শেষ পর্যন্ত নেতাজি কংগ্রেস ছাড়লেন। এখানেই জন্ম নেয় একটা ভিন্ন স্বাধীনতা আন্দোলন। ব্রিটিশ সরকার ভয় পেতে শুরু করে, তাকে বারবার গ্রেফতার করতে থাকে। 1941 সাল, কলকাতার এলগিন রোডের বাড়ি। চারিদিকে ব্রিটিশ গোয়েন্দা। তারা ভাবে যে এই লোকটা আর কিছু করতে পারবে না। কিন্তু হঠাৎ চুপচাপ একটা রাতে নেতাজি বেরিয়ে যান ছদ্মবেশে, ভুয়ো নাম নিয়ে। কলকাতা থেকে পেশোয়ার, পেশোয়ার থেকে কাবুল, কাবুল থেকে জার্মানি। এই যাত্রা ছিল খুব ভয়ঙ্কর। একটা মিস্টেক মানেই মৃত্যু। নেতাজি শুধু যুদ্ধই চেয়েছিলেন তা না, তিনি চেয়েছিলেন একটা আলাদা ভারত, আজাদ হিন্দ সরকার, নিজস্ব সেনা, নিজস্ব মুদ্রা, নিজস্ব নারী রেজিমেন্ট, রানী ঝাঁসি রেজিমেন্ট। এটা শুধু সেনা ছিল না, এটা ছিল একটা সামাজিক বিপ্লব। নেতাজি জানতেন যে সব যুদ্ধ জেতা সম্ভবই নয়, কিন্তু প্রতীক তো তৈরি করাই যায়। আন্দামানে পতাকা উত্তোলন করলেন। ভারত নিজের জমিতে নিজের পতাকা তুলছে। এই দৃশ্যটাই ব্রিটিশদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। এরপর 1945, নেতাজি আর নেই। একটাই খবর। ভাবুন তো, যে মানুষটা পুরো ব্রিটিশ সাম্রাজ্যের চোখে ধুলো দিয়ে পালাতে পারে, সে কি এত সহজে একটা বিমান দুর্ঘটনায় মারা যেতে পারে? আজ 75 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু নেতাজির মৃত্যুর প্রশ্নটা আজও বন্ধ হয়নি।
কারণ এই মৃত্যুতে আছে অস্বাভাবিক নীরবতা, ভাঙাচোরো কিছু প্রমাণ আর অনেকগুলো কিন্তু। সরকারি মতে 18ই আগস্ট 1945 সালে তাইহুক, বর্তমানে যেটা তাইওয়ান, সেখানে তিনি এক বিমান দুর্ঘটনায় মারা যান। একটা জাপানি সামরিক বিমান ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। বলা হয় নেতাজি গুরুতরভাবে আহত হন, হাসপাতালেই মারা যান, পরে দাহ করা হয়। কিন্তু এই দুর্ঘটনার সেরকম কোনো ছবি নেই, নেতাজির মৃতদেহ নেই, কোনো ফরেনসিক রিপোর্টও নেই। একজন এত বড় নেতার মৃত্যু এত কম প্রমাণে কিভাবে মেনে নেওয়া যায়? আর যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘোরে, নেতাজির দেহ কোথায়? বলা হয় দেহ পুড়ে গেছিল, কিছু ছাই টোকিওর রেনকোজি মন্দিরে রাখা হয়, কিন্তু এই ছায়ের ডিএনএ নিশ্চিতভাবে কখনো পরীক্ষা করা হয়। পরিবার কখনো পুরোপুরি মানেইনি। যদি সত্যি নেতাজির মৃত্যু হয় তাহলে এত দ্বিধা কেন? নেতাজির মৃত্যু নিয়ে ভারত সরকার 3বার তদন্ত করেছেন। শাহনওয়াজ কমিশন বলেছে বিমান দুর্ঘটনায় মারা গেছে, খোসলা কমিশন একই কথা বলেছে, কিন্তু মুখার্জি কমিশন তারা নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় মারা গেছে তা মানতে রাজি নন। এবার আসি সবচেয়ে বিতর্কিত একটা তথ্য। উত্তর ভারতে একটা সন্ন্যাসী নাম গুমনামি বাবা। অনেকে বিশ্বাস করেন এই সন্ন্যাসীই নাকি নেতাজি, কারণ তিনি উচ্চশিক্ষিত ছিলেন, আন্তর্জাতিক রাজনীতি বলতেন, নিজের পরিচয় গোপন রাখতেন, আর নেতাজির মতোই নাকি আচার আচরণ। কোনো চূড়ান্ত প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে অনেক নেতাই আত্মগোপন করেছেন। আন্তর্জাতিক রাজনীতিতে এটা একটা কৌশল। নেতাজি যদি বেঁচেও থাকেন, হয়তো তিনি বুঝেছিলেন তার বেঁচে থাকাটাই অনেকের জন্য অস্বস্তিকর। নেতাজির এই মৃত্যু রহস্য শুধু ইতিহাসেরই প্রশ্ন নয়, এটা গোটা ভারতের একটা প্রশ্ন, যে আদেও সেদিন প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়েছিল, আর যদি হয়েও থাকে সেটা নিয়ে কেন এত রহস্য? আজও কেন এই মৃত্যু রহস্য ঝাপসা? আরো এরকম নতুন ডকুমেন্টারি জানতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন বর্ণত।